আমন্ত্রণ জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন খেলার তারায়। আমাদের সঙ্গে খেলার জগতের একজন বড় তারাই রয়েছেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকের দায়িত্বে আছেন হাবিবুল বাশার সুমন। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আসলে ছোটবেলার ঈদ এবং ধীরে ধীরে যখন বড় হতে থাকেন এবং এই পর্যায়ে এসে ঈদের যেই মাহাত্ম্যটা বা ঈদটা, ছোটবেলা থেকে এখনকার ঈদটা, পুরো সময়টা আসলে কতটা বদলে গেছে? ছোটবেলায় তো কোনো দায়িত্ব ছিল না। ছোটবেলায় ঈদটা ছিল শুধুই আনন্দের, শুধুই মজার। যত বড় হয়েছে আস্তে আস্তে দায়িত্ব বেড়েছে, পরিবারের প্রতি দায়িত্ব বেড়েছে, আশেপাশের মানুষজনের প্রতি দায়িত্ব বেড়েছে। পরিস্থিতি পরিবেশ সম্পূর্ণ ভিন্ন, বাট আমি এখন ঈদের দিনটা ঠিক ছোটোবেলার মতো করে নয়, বাট এখন আমি ঈদের দিনটা খুব এনজয় করি। ঈদের দিনটার জন্য সবসময় বসে থাকি। এই দিন সবার সাথে দেখা হয়। এখনও আমার বড় ভাই মেজো ভাই এখন আমাকে ঈদি দেয়, অল্প করে দেয়, বাট সিম্বলিক হিসেবে দেয়। ভাতিজাদের দেই আমি, বাট বড় ভাইদের কাছে এখনও পাই। আব্বা শেষ বয়স পর্যন্ত আমাকে সবসময় কিছু না কিছু দিয়েছে। শৈশব থেকে বড় হয়ে ওঠাটা, সেই সময়টাকে কতটা মিস করেন? আমরা আসলে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছি। ইনফ্যাক্ট আমার জন্ম হয়েছে অম্বিকাপুরে, ফরিদপুরের অম্বিকাপুর। আব্বা তার এন্টার লাইফে আসলে ফরিদপুর অঞ্চলে চাকরি করেছেন। আমি অনেক জায়গায় থেকেছি, মাদারীপুর, ফরিদপুর, অম্বিকাপুর, ছোট ছোট গ্রামে থেকেছি। কুষ্টিয়া আসলে আমরা কুষ্টিয়া আমাদের বাড়ি ছিল, আমরা সেটেল করেছি এসএসসি পাস করার পর থেকে কুষ্টিয়া পাস করেছি। বাট তো আমি বরং মিস করি ওই সময়টা, যে সময়টা আব্বা চাকরি করতেন, ছোট ছোট শহরে, ছোট ছোট গ্রামে থাকতো আমরা। ওই জীবনটা আসলে যেটা বললেন গ্রামের যে জীবন, সেটা ছিল আসলে সত্যিকার অর্থে গ্রামের জীবন। কারণ তখন তো আমরা গোসল করতে পুকুরে যেতাম, ফুটবল খেলতাম বাতাবি লেবু দিয়ে। ক্রিকেটের তো তখন চল ছিল না, বাট সারাদিন হই হুল্লোড় করে ঘুরে বেড়ানো। গ্রামের লাইফ যেটা হয়, মা বাপ খোঁজও নিতেন না, সন্ধ্যা পরে বাসায় আসছেন সেটা কিন্তু দেখতেন আর কি। তো ওই টাইমটা, ওই জীবনটা আসলে খুব মিস করি। কারণ আমাদের ছেলেরাও কিন্তু এখন আসলে ওই জীবনটা পায় না, বিকজ ওদেরকে এখনও বাইরে একা ছাড়তে পারি না। কিন্তু আমার আপ টু ক্লাস 9-10 পর্যন্ত ওই জীবনটা আমি পেয়েছি, যেখানে বাবা মা ওই সন্ধ্যার পরে ছেলে ঘরে আছে কিনা সেটা দেখলে খুশি থাকতো। রাইট। বাতাবি লেবু দিয়ে ফুটবল খেলতেন বলছেন, তো আপনার কি আসলে শুরু থেকেই এই ক্রিকেটার হবেন এই প্ল্যান ছিল, নাকি এই বাতাবি লেবু দিয়ে ফুটবল খেলে ফুটবলের ম্যারাডোনা হতে চাইছেন? কোনো প্ল্যান ছিল, কারণ আমি যেখানে বড় হয়েছি, আমার শৈশবটা যেখানে কেটেছে, সেখানে ক্রিকেট বলে কিছু ছিল না। তখন ক্রিকেট এত চালু হয়নি। ক্লাস 8 পর্যন্ত কোনো ক্রিকেট ব্যাট কখনো ধরিনি, ক্রিকেট কী জিনিস জানতামও না। তো আব্বা তখন মাদারীপুরে পোস্টিং ছিলেন। তো ওই মাদারীপুর তখন একটু ছোটো শহর মতো, তারা কিন্তু সবসময় গ্রামে থাকতাম। তো ওই ফার্স্ট মানে একটা ছোটো শহরের মতো জায়গায় আমরা বাবা পোস্টিং হলেন। তো ওইখানে একজন ক্রিকেট কোচ গিয়েছিলেন একটা কোচিং ক্যাম্প করাতে। তখন ক্রিকেটটা তো হয় না, ঢাকাতে হয়, বাট ঢাকার বাইরে অতটা ফলো কেউ করে না। তো ওই কোচিং ক্যাম্পে আমার আসলে মাদারীপুর একজন ছিলেন আমির বাবু নামে একজন ক্রিকেটার ছিলেন। উনি আমাকে আসলে ধরে নিয়ে গেছিলেন আর কি ওই ক্যাম্পে, যে ক্যাম্প আসছে। তখন ইটস লাইক ওপেন ট্রায়াল ছিল তখন। অত ক্যাম্পে অত লোক খুঁজে পাওয়া মুশকিল ছিল, অত বাচ্চারা যেতেও না। তো আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তো ওইখান থেকে আমার ক্রিকেটের হাতে খড়ি। ওইখানে ক্যাম্পে আমি খুব ভালো করলাম। কোচ যা দেখে তাই করতে পারি, কোচও অবাক। কোচ যেটা শেখাচ্ছে সেটা শিখে যাচ্ছি, যেটা করতে সেটা করতে পারছি। বাকিদের থেকে কুইক লার্নার, বাকিদের থেকে হয়তো আমার ভিতরে প্রথম থেকে সেটা হয়তো ছিল। তো তখনই কোচ বলেছিলেন তুমি, তখন উনার নির্মা স্কুল একাদশ নামে একটা টিম ছিল, সেখানে সারা বাংলাদেশের নির্মা স্কুল থেকে প্লেয়ার বাছাই করে একটা টিম করে খেলতো আর কি। কখনো কি অন্য কিছু চেষ্টা করেছেন, যে আমি একটু পেস বোলার হওয়ার চেষ্টা করি, উইকেট কিপার হওয়ার চেষ্টা করি, নাকি শুরু থেকে ব্যাটিং করতেন? অস্পিন করতাম। আমাকে মন্টু অস্পিন শিখেছিলেন, অস্পিন করা শুরু করলাম। তো অস্পিন ভালো করলাম। একটা ম্যাচে মানে 5 উইকেট পেলাম প্র্যাকটিস ম্যাচে। তো তখন অস্পিনারই ছিলাম। বাট উনি বলেছিলেন যেহেতু শুধু অস্পিনার হিসেবে আসলে ক্যারিয়ার অত বড় হয় না, দামটা তো বেশি পাওয়া যায়, সাথে ব্যাটিংটাও করার চেষ্টা করো। তো সাথে ব্যাটিং করতাম। তো আমি যখন ঢাকায় প্রথম খেলতে আসলাম তখন কিন্তু অস্পিনারই করতাম। তো ব্যাটিং করতাম বলে উনি প্রথম ম্যাচ না 2 ম্যাচ পরে আমাকে ব্যাটিং করার প্রমোশন দিয়ে 3 নাম্বার নিয়ে আসলেন। ওই তখন আসলে ব্যাটসম্যান হয়ে গেলাম। বাট এই আর কি। আচ্ছা, মানে সাথে ব্যাটিং করতে করতে আপনি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার হয়ে গেলেন না? আপনি নিজে নিজে আসলে কিভাবে চেষ্টা করেছেন নিজের ব্যাটিং ইমপ্রুভ করার জন্য, বা ক্রিকেটার হিসেবে গড়ে ওঠার জন্য, বা নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য শুরু থেকে? ওই সময় তো আসলে খুব একটা ফ্যাসিলিটি খুব একটা ছিল না, সুযোগ সুবিধা তো একদমই ছিল না বলা যায়। ঢাকার বাইরে তো প্র্যাকটিস করার মতো কোনো সুযোগ সুবিধা ছিল না। বাট আমি সারাটাক্ষণ ক্রিকেট নিয়ে পড়ে থাকতাম। আসেন ক্লাস 9-এর পর থেকে, ক্লাস 10 থেকে ওই বাসার মানে অনেক বকাও খেতে হয়েছে, বিকজ বাসার মধ্যে খেলতাম, জিনিসপত্র ভাঙতাম।
আমাদের একটা কুষ্টিয়াতে কলেজ মাঠ ছিল, কলেজ মাঠে যে সারাদিন পরে থাকতাম। কলেজ মাঠে একটা বারান্দা ছিল, যখন বৃষ্টি হতো কলেজ মাঠে পানি থাকতো, তখন বারান্দার মধ্যে একটা করিডোর ছিল, সেখানে খেলতাম। তো ওইখানে আমি সারাক্ষণ রেগুলারই ছিলাম আর কি। তো স্কিলটা আসলে ঠিক স্পেসিফিক্যালি যে ইমপ্রুভ করি তা না, আসলে খেলতে খেলতে আসলে ইমপ্রুভটা হয়ে গেছে আমার। খেলার জন্য স্কুল ফাঁকি দিয়েছেন? খেলার জন্য স্কুল ফাঁকি দিয়ে মারও খেয়েছি। শুধু ফাঁকি দেয়নি, ফাঁকি দিয়ে খেলতে চলে যাওয়ার জন্য, ফাঁকি দিয়ে অন্য কাজ করার জন্য। আমার এসএসসি পরীক্ষা, তখন খেলা নিষেধ ছিল, ওই সময় খেলতে চলে গিয়েছি। তারপরে খেলার পর সন্ধ্যা পরে এসে দেখি 2 ভাই মা সবাই মোটা লাঠি নিয়ে বসে আছে। এবং তারপরে বুঝতে পারছেন কি হয়েছে আর কি। পরবর্তীতে যখন আপনি ধীরে ধীরে ভালো করা শুরু করলেন, ক্যারিয়ারে ক্রিকেটটাকে ক্যারিয়ার হিসেবে নেওয়া শুরু করলেন, তখন কি সবাই সাপোর্ট দিয়েছে? আমার ঢাকায় আসাটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল, কারণ তখনকার ওই যুগে এসএসসি পাস করে ঢাকায় এসে থাকবো, ঢাকায় এসে খেলবো, এই ভাবনাটা অনেক বড় ব্যাপার ছিল। বাসায় মা তো রাজি ছিলেন না, ডেফিনেটলি, বাসার ছোট ছেলে, একটু আদরের বেশি করতেন আর কি। তো আমি যে ঢাকায় যে কীভাবে থাকবো, কী খাবো, কী করবো, এটা নিয়ে আমার অনেক দুশ্চিন্তা ছিল। সুবিধা ছিল আমার ভাই তখন ফুটবল খেলেন ঢাকাতে, তো ভাইয়া আসলে দেখাশোনা করে রাখতেন আমাকে। তো প্রথম 1-2 বছর ডেফিনেটলি অনেক স্ট্রাগল করেছি, অনেক কষ্ট করতে হয়েছে, অনেক যেরকম পরিবেশে থাকতে হয়েছে সেটা আসলে এখন চিন্তাই করা যায় না। বাট সেটা হয়তো আমাকে পরবর্তী জীবনে সাহায্য করেছে। যে শুরুটা আমার আসলে অনেক কষ্টের ছিল, অনেক স্ট্রাগল করতে হয়েছে, টেম্পোতে করে আসা, টেম্পোতে করে যাওয়া। তখন তো টাকা পয়সা ছিল না, তো তখন আসলে নির্মা স্কুল একাদশ আমাদের আসলে একটু সাপোর্ট করেছে। ওই সাপোর্টটা আসলে তখন খুব দরকার ছিল। প্র্যাকটিসটা আমাদের ভালো হতো। তো ওই 2 বছরে আসলে আমার বাকি ক্যারিয়ারটা আসলে তৈরি হয়ে গেছে, প্রথম 2 বছরে। ওই সময়ের বিশেষ বা মজার কোনো স্মৃতি আপনার মনে পড়ে কিনা? কিছু টাকা পেয়ে খুব অবাক হয়েছিলাম, কিছু টাকা হাতে পাওয়া আর কি। কত টাকা, পরিমাণটা কেমন? কম টাকা, আবার কত 1000-2000 টাকা মতো, এটা অনেক টাকা ছিল। ওই টাকা দিয়ে তখন তো অনেক কিছু করা যেত। 1000-2000 টাকাই তখন অনেক টাকা, অনেক বড় ব্যাপার ছিল আমার কাছে। এক্সপেকটেশনের বাইরে, বিয়ন্ড মাই এক্সপেকটেশন। মার জন্য একটু জিনিস কিনলাম, বাবার জন্য জিনিস কিনলাম, সো আই ওয়াজ ভেরি হ্যাপি। 2005-06 এর আগের সময়টা এবং এর পরের সময়টায় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় যদি পরিবর্তন আপনাকে বলতে বলা হয়, আপনি কোন জায়গাটায় বলবেন যে এই জায়গাটায় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে? প্রফেশনালিজমে, ডেফিনেটলি। টিল 2000 সালের আগ পর্যন্ত আমরা 99 ওয়ার্ল্ড কাপও জিতলাম, 97 আইসি জিতলাম। 2000 সালের আগ পর্যন্ত আমরা কিন্তু কেউ প্রফেশনাল ছিলাম না। ইনফ্যাক্ট তখন আমাদের প্রফেশনাল ছিল বেসিক্যালি ক্লাব ক্রিকেটে খেলা, ক্লাবই কিন্তু আমাদের কন্ট্রোল করতো। তখন ক্রিকেট বোর্ড কিন্তু আমাদের কন্ট্রোল করতো না, বিকজ আমরা কেউ কন্ট্রাক্টেড ছিলাম না। আমাদের বেসিক্যালি ক্লাব ক্রিকেট খেলেই আমাদের জীবিকা যেটা ছিল, মানে ক্রিকেটটা আমরা রান করতাম, লাইফটা রান করতাম, বাট সেটা আসলে ঠিক পেশা হিসেবে বলা যেত না। তো 2000 সালের পর থেকে আসলে ক্রিকেটের অনেক বড় পরিবর্তন এসছে। অবশ্যই 97 আইসি ট্রফি জেতাটা বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় ব্যাপার। 99 ওয়ার্ল্ড কাপ জেতার পরে আমাদের আইসি টেস্ট চ্যাম্পিয়নশিপ, মানে স্ট্যাটাস পাওয়াটা পুরোটা ক্রিকেটটাই চেঞ্জ করে দিয়েছে। বাট 2000 সালের পর থেকে যখন আমরা কন্ট্রাক্টেড হলাম, তখন থেকে আসলে আমাদের বাংলাদেশের ক্রিকেটটা পুরোপুরি চেঞ্জ হওয়া শুরু হয়েছে। তখন আসলে উই বিকাম প্রফেশনাল, আমাদের সুযোগ সুবিধা বাড়া শুরু করলো, বিদেশে ভালো ভালো কোচ আসা শুরু করলো, ট্রেনার আসা শুরু করলো, আমরা ফিজিক্যাল ট্রেনিংয়ের গুরুত্বটা বোঝা শুরু করলাম। হ্যাঁ, প্রথম 2 বছর আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটে অনেক স্ট্রাগল করতে হয়েছে, বাট বাংলাদেশ ক্রিকেটের কনসেপ্টটা, মাইন্ডসেটটা আসলে তখন থেকে চেঞ্জ হওয়া শুরু হয়েছে। সুমন ভাই, আসলে একটা কথা আমরা শুনে থাকি যে যদি নিজের জীবনে কোনো কিছু পরিবর্তন করতে চাও বা পৃথিবীটাকে বদলাতে চাও, তাহলে বিয়ের আগেই বদলাও, বিয়ের পরে চ্যানেলটাও বদলাতে পারবে না। আপনার জীবনে ব্যাপারটা কেমন? আপনি কি চ্যানেলটা বদলাতে পারেন? লোক বাসায় তো ডেফিনেটলি কমান্ডটা আরেকজন হাতে থাকে, এটা মানি না মানি সবার ক্ষেত্রে মানে তেমনটি একই রকম। তবে আমার খুব একটা সমস্যা হয় না, বিকজ আমার তো ক্রিকেটিং লাইফটা ম্যাক্সিমাম বাসার বাইরে থেকেছে। বাসায় যখন থাকি তখন এটুকু আমাকে মেনে নিতে হয়েছে। বাট আমি খুব ফর্চুনেট যে আমার খেলা নিয়ে কখনো কেউ বিরক্ত ডিস্টার্ব করেনি। আই গট দ্যাট ফ্রিডম, সেই স্বাধীনতাটা আমাকে দেওয়া হয়েছে। এবং বেসিক্যালি বাসার কোনো দায়িত্ব নিতে হয়নি আমাকে কখনই। সেই দায়িত্বটা বিয়ের আগে আমার পরিবার নিয়েছে, বিয়ের পরে আমার বউ নিয়েছে। সেদিক দিয়ে আমি ভাগ্যবান ছিলাম, কারণ আপনি যখন পরিবারকে খুব কম সময় দেবেন, তখন তার কিছু কথা তো আপনাকে মেনে নিতেই হবে, সেটা খুবই স্বাভাবিক। ন্যাশনাল টিমকে আপনি নেতৃত্ব দিয়েছেন, আপনি সেখানে ক্যাপ্টেন ছিলেন, বাসার ক্যাপ্টেন, তার মানে ভাবি।
আংশিক না, পুরোপুরিভাবে। আচ্ছা আচ্ছা, সেই যে বাসার ক্যাপ্টেন, তার সঙ্গে আপনার প্রণয় পরিণয়ের গল্পটা একটু জানতে চাই। পরিণয়টা অনেক ছোটোবেলাতেই। আমি তখন সম্ভবত এইচএসসি মানে ইন্টারমিডিয়েট পড়ছি আর কি। আর আমার বউ তখন ক্লাস 9-এ। তো খুব অল্প বয়সে আর কি। তো বিয়েটা অনেক অল্প বয়সে হয়ে গিয়েছিল আর কি। বাট আই এম হ্যাপি। আমি এই মাসেই এই 25 তারিখে আমাদের 25 বছর পূর্তি হলো বিয়ে। সো ইটস বিন এ লং জার্নি ফর বোথ অফ আস, বাট আমি বলতে পারি আমি হ্যাপিলি ম্যারিড। আমার কোনো কমপ্লেন নেই। তাছাড়া বোধহয় কিছু বলারও নেই এখন। না, কেউ কিছু বলতে পারবে, আর সত্যি কথা বলতে যে হ্যাঁ, কারণ আমাকে আমার জীবন সঙ্গিনী আমার জন্য যতটুকু পেইন নিয়েছেন, যেই কষ্ট করেছেন, সেক্ষেত্রে আসলে তার প্রতি কোনো অভিযোগ করাটা ঠিক নয়। সেই 25-26 বা আরো বেশি বছর আগের কথা যদিও জিজ্ঞেস করবো, আপনার মনে আছে কিনা, মানে সেই সময় আপনি আপনার মনের কথা কিভাবে বলেছিলেন তাকে? হ্যাঁ, মোবাইল ছিল না। মোবাইল ছিল না, চিঠি ভরসা ছিল, চিঠি পৌঁছানো একটা বড় ব্যাপার ছিল। টেলিফোন ছিল না, ওদের বাসায় টেলিফোন ছিল, তো টেলিফোনে পাওয়াটা অনেক বড় ব্যাপার ছিল, কারণ আপনি জানেন তখন ফোন করলে ফোন ধরাটা অনেক ব্যাপার ছিল। তো ওদের বাসায় বেশ স্ট্রিক্ট ছিল। তো অবভিয়াসলি সেক্ষেত্রে যা হয় বন্ধু এবং বান্ধবী ভরসা, ওর বান্ধবী আমার বন্ধু, সো একটা মিডিয়া থাকতো। সেটার মাধ্যমে প্রথম 2 বছর অনেক কষ্ট করতে হয়েছে। দেখা করাটা, দেখা পাওয়াটা অনেক আর আপনি জানেন মফস্বল টাউনে ছোট্ট শহর, সেখানে কোথাও যাওয়াটা তখন মোটামুটি আমি যদি ঢাকায় খেলি, কম বেশি আমাকে শহরের সবাই চেনে। তো আমার পক্ষে কোথাও যাওয়া, দেখা করাটা ছিল অনেক বড় একটা সবাই চিনে ফেলতো। তো লুকিয়ে লুকিয়ে অনেক কষ্ট সাধনা করে হয়তো মাসে একবার কি 2 মাসে একবার এরকম দেখা হতো। তো চিঠি একটা ভরসা ছিল, চিঠি আদান প্রদান হতো। এখন হয়তো অনেক কিছু খুব সহজ, বাট ওই সময়টা বরং অনেক মিষ্টি ছিল। তখন একদিন দেখা হওয়াটাই অনেক, প্রায় একটা বছরের সমান ছিল, দেখার মতো সমান ছিল। আমি আপনাকে স্টেজে নাচতেও দেখেছি, আমি জানি আপনি নাচ গান এগুলোতেও খুব মানে পারদর্শী। আপনি কি ভাবিকে কখনো গান গেয়ে বা নেচে দেখিয়ে তাকে কনভিন্স করেছেন? একদমই না, সেটা কখনো করতেও হয়নি। আমার বউ টুকটা গান গেত ছোটোবেলায়, সেও সেটা কন্টিনিউ করেনি। বাট আমরা দুজনই খুব কালচারাল জিনিস খুব পছন্দ করি। যখনই কোনো প্রোগ্রাম হয় দুজন একসাথে যাই দেখতে, কিংবা কোনো প্রোগ্রাম হলে অ্যাটেন্ড করি সবসময়। কালচারাল বিষয়টা আমাদের দুজনকে খুব টানে, তো যেখানে যে একসাথে যাই। বাট আমি কখনো আসলে পারফরমেন্স করতে হয়নি কাউকে আকৃষ্ট করতে। আচ্ছা, আমি জানি যেটা কালচারাল ব্যাপারটা বলছিলেন, সংস্কৃতি মনা বা এইটাকে আপনি আপনার সন্তানদেরকেও আপনি বোধহয় এইটাতে বেশ আগ্রহী করেন। আমি বাসায় আপনার গিটার ইনস্ট্রুমেন্ট এগুলো দেখেছি, তারা বোধহয় এগুলোতে বাসায় সবাই যে যেটা করে সেটাই করতে পারে। এবং আমার বড় ছেলেটা আসলে অনেকেই বলতো যে খেলাধুলা করে কিনা, খেলাধুলা করার চেষ্টা করেছে, হয়তো ভালো করতে পারেনি, কিংবা যেটা হয় যে যেহেতু বাবা একটু খেলাধুলা করে, ও যখন খেলতো তখন হয়তো কিছুটা বোলিংয়ের শিকারও হয়েছে। বিকজ একটা সময় খেলা বন্ধ করে দিলাম, যে স্কুল খেলা বন্ধ করে লাগে, তো তখন বলে যে বাবা আমি যখন রান করতে না পারি, খারাপ খেলি, তখন সবাই এসে বলে হাবিব বাসার ছেলে খেলতে পারে। তো সেটা ওর ভালো লাগতো না। তো বাংলাদেশে বোধহয় এই কালচারটা বেশ আছে। হ্যাঁ, তো কম বেশি আছে মানে সবখানে, তো যার জন্য খেলাধুলা কমপ্লিট করার চেষ্টা করেনি। বাট হ্যাঁ, ও বই পড়তে পছন্দ করে। আমরা সবাই বাসায় বই পড়তে খুব পছন্দ করি। আর গান বাজনা ঠিক বলবো না, বাট ও মিউজিকের প্রতি ওর অনেক ইন্টারেস্ট। যখন অবসর পান পরিবারের সঙ্গে আপনার সবচেয়ে মানে কিভাবে কাটান সময়টা, সবচেয়ে সুন্দর সময় কোনটা হয়? বন্ধু বান্ধবের সাথে খুব একটা টাইম কাটানো হয় না। আমার যেটুকু টাইম কাটানো পরিবারের সাথে কাটা হয়। তো বেসিক্যালি আমাদের প্রিয় জিনিস সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে যাওয়া, দেশের বাইরে হোক দেশের ভিতরে হোক, কিংবা অফটেন আমরা যখন ঢাকায় থাকি রেস্টুরেন্টে খেতে যাই, কোনো প্রোগ্রাম দেখতে যাই, একসাথেই আমাদের সময়টা বেশি কাটে। আচ্ছা, ভাবি কি ক্রিকেট পছন্দ করেন বা তিনি ক্রিকেটটা কতটুকু বোঝেন? ক্রিকেটটা পছন্দ করতো যখন আমি খেলতাম, তখন ফলো করতো। বাট এখন আনবিলিভেবল, আমার নিজের কাছে বিশ্বাস হয় না মাঝে মাঝে যে ক্রিকেটটা তো এত দূরে সরে গেছে। আচ্ছা, ইনফ্যাক্ট এখন আমি কোনো সিরিজ খেলে আসলেও জানো না যে কার সাথে সিরিজ খেলছি, বাংলাদেশ খেলা জিতলো কি হারলো না। এখন একদম টোটালি ও ক্রিকেটের বাইরে আর কি। এখন ক্রিকেট এটার কারণটা কি আমি জানি না। আমি জিজ্ঞেস করছিলাম কেন, বলো তুমি খেলো না আর আমি ক্রিকেট নিয়ে খাবো নি। আসলে ওরকম ক্রিকেট ফ্যান না, সম্ভবত ক্রিকেট পছন্দ করতো, দেখতো। আমি যখন খেলতাম আমার খেলাটা বেশি ফলো করতো, তখন তখন ব্যাপারটা অন্যরকম ছিল। বাট এখন আসলে ক্রিকেট নিয়ে খুব একটা ইন্টারেস্ট ওর মধ্যে দেখি না একদম। এমন কখনো হয়েছে যে ভাবি মাঠে বসে আছে, আপনি তার সামনে আসলে খেলতে গিয়ে পারফরমেন্সে খুব বিব্রত হয়েছেন, হয়তো 0 রানে আউট হয়ে গেছেন কিংবা ক্যাচ ফেলে দিয়েছেন, মানে কোনো বিব্রত হতে হয়েছে কিনা কখনো? এখন হতে হয়। আগে তো খেলার টাইমে তো ভালো করতাম, খারাপ করতাম, ব্যাপারটা অন্যরকম ছিল। তো এখন তো সাধারণত মাঠে যেতে চায় না।
তো এখন আমি আসলে নিতেও চাই না, কারণ এখন তো অবভিয়াসলি যখন খেলতে নামি কোনো কিছু ছাড়াই খেলতে নামি, তো রেগুলার যে পারফর্ম করতে পারবো তাও তো হয় না। তো এখন যখন সব বউগুলি একসাথে বসে যায়, তো তখন পারফর্ম না গেলে তো বিব্রতিকর তো অবশ্যই, কারণ তখন তো ব্যাপারটা অনেক মানে অস্বস্তিকর ব্যাপার হয়ে যায়। সুমন ভাই, আসলে করোনার কারণে মাঝের 2-3টা বছর বেশ খুব একটা কঠিন সময় কাটিয়েছে মানুষ। মানে যে ঈদ হচ্ছে বাংলাদেশে মানুষের জন্য একটা অন্যরকম আনন্দের সময়, সেইটা মানুষ ঠিকমতো উপভোগ করতে পারেনি। আর নানা কারণে আসলে বাংলাদেশে ওই আগের মতো সেই পরিবেশটা মনে হয় যেন এখনও সেই থমথমে অবস্থাটা। আপনার আসলে সামনের দিনগুলোতে বা এবারের জন্য সব মিলিয়ে আসলে প্রত্যাশার জায়গাটা কি থাকবে? ডেফিনেটলি আমরা তো একটা খুব কঠিন সময় পার করে এসেছি, যে সেই সময়টা সবাই ইফেক্টেড হয়েছে, সবাই কম বেশ সবাই, সব সেক্টরে। তো আল্লাহর রহমতে আমরা সেখান থেকে আস্তে আস্তে বের হয়ে এসেছি। কোভিড এখন তো বেশ ভালো পরিস্থিতি। ঈদটা আসলে আমার কাছে মনে হয় শুধু নিজের আনন্দ না, ঈদটা আসলে সবার আনন্দটা সবার মধ্যে ভাগাভাগি করার। আপনি দেখবেন ঈদের দিনটা তখনই আপনার ভালো লাগবে যখন দেখবেন আপনি আনন্দিত থাকবেন, আমি আনন্দে থাকবো, আমার পাশের লোকটা আনন্দে থাকবে। তো আমার কাছে ঈদটা এরকমই, যে আমরা সবাই মিলে ঈদের আনন্দটা যেন ভাগাভাগি করে নিতে পারি। তো আশা করছি এবার ঈদটা সেরকমই হবে। ফর্চুনেটলি সব কিছু আস্তে ঠিক হয়ে যাচ্ছে। তো আমি খুব হোপফুল এবার হয়তো সেই আমাদের আগের ঈদটা এবার সবাই মিলে উপভোগ করতে পারবো। সেই প্রত্যাশাটাই আসলে আমাদের থাকবে। দর্শক, হাবিবুল বাশার সুমন যেমন বলছিলেন, আসলে সবার জীবনটা মাঝখানে যে করোনার কারণে যে সময়টা কেটেছে, যে দুর্বিষহ সময়টা কেটেছে, সেটা কাটিয়ে সুন্দর একটা সময় আবার সবাই ফিরে যাবে এবং স্বাচ্ছন্দ্যে চলাফেরা করবে। সুন্দর ঈদের সময় শুধু না, সামনের সব দিনগুলো তারা সুন্দরভাবে কাটাবে, সেই প্রত্যাশাই থাকছে আমাদেরও। এই ছিল আমাদের আজকের ঈদের বিশেষ আয়োজন খেলার তারায়। সামনে আবারও দেখা হবে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন সবাই।